স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যুদ্ধ বন্ধে অবশেষে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তির বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখনও চুক্তির শর্তগুলো পুরোপুরি জানা না গেলেও শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। সুমা, আপনাকে স্বাগত। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে একমত হয়েছে এবং চুক্তি সই করতে সম্মত হয়েছে। এই শুক্রবারে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আপনি কতটা আশাবাদী? আসলে দেখুন, গত 3 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই যে ত্রিপক্ষীয় একটি সংঘাত, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হচ্ছে ইরানের সাথে যে সংঘাত চলছিল, এতে কিন্তু পুরো বিশ্ববাসী কিন্তু ভোগান্তি করছিল। সুতরাং এই শান্তি চুক্তিটা কিন্তু বহুল প্রতীক্ষিত এবং আমরা অতীতে দেখেছি যে ট্রাম্প কিন্তু প্রতিবারই বারবার বলেছেন চুক্তি চূড়ান্তের পথে, ইরান আমাদের কথা শুনতে রাজি হবে, আমরা চুক্তি এখনই চূড়ান্ত করে ফেলেছি। কিন্তু ইরানের অবস্থান ছিল ভিন্ন। ইরান ডিনাই করেছে যে আমরা কোনো চুক্তি করছি না, আমরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যাচ্ছি না। কিন্তু এবার আমরা পরিস্থিতি কিছুটা ভিন্ন দেখতে পাচ্ছি যে ট্রাম্প গতকাল বলেছেন যে চুক্তি চূড়ান্তের পথে এবং ইরানও কিন্তু জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বলেছেন যে হ্যাঁ, চুক্তি পাকিস্তানের বরাতে তারা জানিয়েছেন যে হ্যাঁ, আমরা একটা সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছি। এবং পাকিস্তানের যে শেহবাজ শরীফ, তিনিও কিন্তু জানিয়েছেন যে চুক্তি লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাবে একটি চুক্তি সই হতে যাচ্ছে, সেটা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হবে। এখানে আশার কথা বলা চলে যে এখানে কিন্তু ইরানের বেশ কিছু শর্ত রয়েছে। ইরান তারা লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান যুদ্ধ বন্ধ চাচ্ছে এবং যে ইসরায়েলের যে সৈন্যগুলো রয়েছে তারা তা প্রত্যাহার চাচ্ছে। তাছাড়া এই আশার আলোটা এখানেই এসে কিন্তু নিভে যাচ্ছে। কারণ ইসরায়েল আসলে কতটা এটা মানবে, কারণ ইসরায়েল এখনই বলছে যে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত পরাজয়, আমরা এটা মানি না। এবং যুক্তরাষ্ট্র বলে দিয়েছে যে এই চুক্তিটা হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, ইসরায়েল এতে নেই। এবং আমরা তবে তারপরও কিছুটা আশার আলো রয়েছে যে দুবাই থেকে, আরব আমিরাত থেকে হচ্ছে গিয়ে ইরানের যে জব্দ করা অর্থগুলো রয়েছে সেগুলো তারা ছাড় দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা ইরানের যে জব্দ করা অর্থগুলো রয়েছে সেগুলোও আমরা ছাড় দিব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইরান চুক্তিতে এগিয়ে আসতে চাচ্ছে, যুক্তরাষ্ট্র তো শুরু থেকেই চুক্তি করতে চাচ্ছে। এবং এখানে হচ্ছে গিয়ে ইরানও এখন, আগে যেখানে ইরান অনড় পর্যায়ে ছিল যে না আমরা চুক্তি করব না, ট্রাম্প মিথ্যে কথা বলছেন, ইরানও এবার এগিয়ে এসেছে, যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে। কিন্তু ইসরায়েল, এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে এখন ইসরায়েল। এই ইসরায়েলের কারণে যে এই চুক্তিটা আসলে পথ দেখবে কিনা, কারণ ইরান কিন্তু একদম অনড়ভাবে বলে দিয়েছেন যে এখানে লেবানন সহ গাজাতে যদি আবার কোনো হামলা হয় বা সব ফ্রন্টে হামলা হয় তাহলে কিন্তু আমরা আলোচনায় যাব না বা চুক্তিতে যাব না। সুতরাং এখনই বলা যাচ্ছে না, অনিশ্চয়তা কিছুটা হলেও রয়ে যাচ্ছে। জি, আপনি যেমনটা বলছিলেন চুক্তি সই হওয়ার কথা রয়েছে এবং এটা যদি সই হয় সেক্ষেত্রে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে লেবানন সহ, এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আর আমেরিকা হস্তক্ষেপ করবে না। এই সব দিক বিবেচনায় ইরান কতটা সুবিধাজনক অবস্থায় আছে আপনার মনে হয়? এই প্রথমে তাহলে আমি আপনাকে একটু চুক্তিগুলোর কথা বলতে চাই যে এই চুক্তিতে হচ্ছে গিয়ে যদিও এখনো কোনো পক্ষই ইরান সরকার থেকে কিংবা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র থেকে চুক্তির কথাগুলো খোলাসা করে বলা হয়নি, তবে ইরানের যে আধা সরকারি সংবাদ সংস্থা রয়েছে মেহের নিউজ, সেখানে 14টি সমঝোতার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইরান বলছে যে তাদের উপকূলীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, তারপর হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী থেকে সেনা প্রত্যাহার, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া, এবং তারা বলছে লেবানন সহ
সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, এবং সবথেকে বড় যে তাদের দাবিটা রয়েছে যে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ক্ষতিপূরণ দেবে, যেটা হতে প্রায় $300 প্রায় প্রচুর $300 বিলিয়ন মতো ব্যয় হবে। সব দিক বিবেচনা, এবং হরমুজ প্রণালী, এখানে আরেকটা বিষয় রয়েছে যে হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু হরমুজ প্রণালী ইরান নিজের নিয়ন্ত্রণেই রাখলো। ইরানের যে ক্ষতি হলো যুদ্ধের কারণে, সেই ক্ষতিপূরণটাও সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবে। এবং সেটা হচ্ছে গিয়ে সব থেকে আরেকটি মজার বিষয় রয়েছে, ইরান কিন্তু তাদের যে অনেক আগে থেকে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, বা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্রের বা অন্যান্য দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞাটাও তোলার কথা বলা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু ইরান অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীও ইরানের নিজের নিয়ন্ত্রণে থাকবে, এবং অনেক দিন ধরে ইরানের তেল বিক্রিতে যে বা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, এই যুদ্ধের মাঝখান থেকে ইরান সেই নিষেধাজ্ঞাটাও তুলে ফেলতে যাচ্ছে। তো সব দিক থেকে আমি বিবেচনা করব যে এটা ইরানের জন্য একটি বড় একটি জয়, এবং সব থেকে সুবিধাজনক অবস্থানে থাকবে ইরান। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি, এই চুক্তির কারণে তেলের দাম অলরেডি কমে গেছে, তো উন্মুক্ত করা হবে আপনি যেটা বলছিলেন হরমুজ প্রণালী, তো বৈশ্বিক বাণিজ্য ও স্থিতিশীলতার জন্য যুদ্ধ বন্ধ হওয়াটা কতটা জরুরি? এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই যুদ্ধ বন্ধ হওয়াটা সব থেকে বেশি জরুরি। এবং হরমুজ প্রণালী, যেটা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আমাদের এশিয়ার দেশগুলোর 20 ভাগের বেশি তেল সরবরাহ করা হয়। এবং গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 3 মাসেরও বেশি সময় ধরে যে আমরা দেখেছিলাম হরমুজ প্রণালী বন্ধ ছিল, এখনও সেখানে শত শত জাহাজ কিন্তু বন্ধ রয়ে গেছে। এবং তেলের সরবরাহ আমরা আমাদের নিজেদের দেশে দেখেছি যে আসলে কি প্রভাবটা পড়েছে, আমাদের পণ্যের দাম বেড়ে যাওয়া, তেলের জন্য হাহাকার, সব কিছু বেড়ে যাওয়া। এবং আমরা যেমনটি আপনি বলছিলেন যে তেলের দাম ইতিমধ্যে কমে গেছে, এই চুক্তির খবরের পরই কিন্তু গত শুক্রবার দিন থেকেই তেলের দাম কমা শুরু হয়েছে। ইতিমধ্যে আমি আপনাকে একটু বলতে চাই যে তেলের দাম, যে অপরিশোধিত তেলের দাম 4% কমে $83 নিচে নেমে এসেছে, যেটা আমরা দেখেছিলাম যে একদম যুদ্ধের যে পিক সময় সেখানে কিন্তু $100 উপরে চলে গেছিল, সেটা এখন $83 মধ্যে চলে এসেছে। আশা করা যাচ্ছে এটা আরও কমবে। এবং আপনি যেটা বলেছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, হরমুজ প্রণালী যদি উন্মুক্ত করা হয়, তেলের অনেকগুলো জাহাজ কিন্তু রয়েছে, এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের এশিয়ার দেশগুলোতে সবথেকে বেশি তেল সরবরাহ করা হয়। তাহলে আশা করা যায় যে হরমুজ প্রণালী যদি খুলে যায়, কোনো রকম কোনো সমস্যা যদি না হয়, তাহলে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। এবং প্রতিটা দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা, আমরা ফিলিপাইন সহ আমরা অনেক দেশে দেখেছি যে যানবাহন বন্ধ হয়ে গিয়েছিল, মানুষজন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল, এবং অনেক দেশে আসলে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল যে কেন আমরা তেল পাচ্ছি না বা কেন এইরকম অবস্থা হচ্ছে। তো সব কিছু, এবং শেয়ারের দাম অনেক পড়ে গিয়েছিল, সেটাও একটু একটু করে উন্নত হচ্ছে। সব কিছু আসলে স্বাভাবিক হবে, যে মূল্যস্ফীতি সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যাচ্ছে। জি, এই তেলের প্রভাবে আমরাও অনেক প্রভাবিত হয়েছি। আমরা দেখেছি আমাদের পাম্পগুলোতে দীর্ঘ সারি। ঈশা সুমা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। যাচ্ছি অন্য প্রসঙ্গে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করছে 3 হুইলার। মাঝে মাঝে অভিযান চললেও এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমছে না। গত 7 এপ্রিল ঢাকা আরিচা মহাসড়কে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে অভিযান চালায় সাভার হাইওয়ে পুলিশ। এ সময় অভিযানে বাধা দেয় পরিবহন চালকরা। তারা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালায়। এ সময় পথচারী সহ আহত হয় অন্তত 5 জন। গুরুত্বপূর্ণ এই সড়কে এমন ঘটনা প্রায় ঘটছে। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে কালামপুর এবং নবীনগর থেকে জিরানী অংশে গত 5 মাসে 57টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 37 জন আর আহত হয়েছেন অন্তত 22 জন। এই অটোরিকশাগুলো কন্ট্রোল করার জন্য আমার মনে হয় যে আরো কঠোর ব্যবস্থাপনা প্রয়োজন আছে। হাইওয়ে পুলিশ সবসময় চেষ্টা করে এই অটোরিকশাগুলো যেগুলা হাইওয়েতে ওঠে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকা আরিচা সহ সকল জাতীয় মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রশিক্ষণ ও ট্রাফিক আইন না জানায় এসব 3 হুইলারের চালকের সঙ্গে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে দূরপাল্লা ও স্থানীয় পরিবহন শ্রমিকরা। অটো তো আর দুইটা না, হাজার হাজার অটো রাস্তায় চলবার গেলে অ্যাক্সিডেন্ট হবেই। অ্যাক্সিডেন্ট হবো না রাস্তায়? পেটের দেয় তো আমরা গাড়ি ঘোড়া চালাই, কারণ গাড়ি ঘোড়া চালাইতে আসে এখন তো মেইন রোডে চলতে না দেয়, রোড ঘাটে চলতে না পারি, তাহলে আমরা কি করি খাই? আমার পরিবার তো বাঁচাইতে হবে।
মানে জীবিকার তাগিদে তো আমাদের আসা যাওয়া করতে হয়, কিছু করার নাই। গাড়িতে যতই এখন রিস্ক থাক, আসতে তো হবেই। মহাসড়কে হঠাৎ করে এসব ধীরগতির যানবাহন ঢুকে পড়লে দূরপাল্লার বাস ও অন্যান্য ভারী যানবাহনের গতি কমে যায়, ফলে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। যখন তখন বের করে খাড়ায় থাকে রাস্তার উপরে, যেখানে সেখানে পিসি কি আছে না আছে সেটা তাদের কোনো দেখার বিষয় না। ওদের গাড়ির ব্রেক হলো কম, কিন্তু ওরা যতটুকু গতিতে চালানোর দরকার তার চেয়ে অতিরিক্ত চালায়। তাছাড়া ওরা সিঙ্গেল রোডের নিয়ম কারণ জানে না, সিঙ্গেল জানে না। এগুলো হঠাৎ করে সামনে গাড়ি সামনে চলে আসে, তো আসলে মেন রাস্তায় তো আসলে এগুলো তো দুর্ঘটনার কারণ তো এগুলো বেশি। হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মহাসড়কে 3 হুইলার চলাচল। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শেয়ার বাজার বান্ধব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সহায়ক বলে মনে করছেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বাজেটে নীতিগত সংস্কার, কর ছাড় ও প্রণোদনামূলক পদক্ষেপ রাখা হয়েছে, যা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বাড়াবে। প্রতি বছর বাজেট এলেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অপেক্ষা করেন এবারের বাজেটে বাজার উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক 2026-27 অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। প্রস্তাবিত বাজেটে খুচরা বিনিয়োগকারীদের জন্য তাৎক্ষণিক কর ছাড় বা নীতি প্রণোদনা না থাকলেও দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেনদেন নিষ্পত্তির সময়সীমা হ্রাস বা একই দিনে নিষ্পত্তির পরিকল্পনা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, পুঁজিবাজার সংশ্লিষ্ট দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, কমোডিটি এক্সচেঞ্জ ও বন্ড চালুর প্রস্তাব এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণ। আর এসব পদক্ষেপ দেখে বাজারের প্রতি আস্থা ফিরবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। অন্তপক্ষে ডাইল ভাত খাইয়ার মতন যেন করতে পারি, সেই যেন সরকার যেন আমাদের দিকে যেন একটু সুনজর যেন দেয়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওভারঅলি এখন দীর্ঘদিনে যে একটা আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট তো কাটিয়ে উঠছে। সেই কারণে বাজারের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সেখানে ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে। বাজেটে শেয়ার বাজারের ওপর নেওয়া পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। ওভারঅল বাজেটটা আমরা মনে করি যে বিনিয়োগ বাজার বান্ধব যেটাকে বলেন বা সহায়ক বলে আমরা যেটাই বলি, মানে ইট ইজ এ প্রো ক্যাপিটাল মার্কেট বাজেট। কারণ কি ক্যাপিটাল মার্কেটটাকে এমফাসাইজ করা হয়েছে, ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে পুঁজিবাজারের দিকে যাতে এন্টারপ্রিনাররা আসতে পারে সেই ধরনের কথাবার্তা বলা আছে, চিন্তাভাবনা করা আছে। এদিকে ডিএসসি কর্তৃপক্ষ বলছে, বাজারে নতুন নতুন আইপিও আনার ক্ষেত্রে নতুন বাজেটে ভালো পদক্ষেপ রয়েছে। বাজেটে শেয়ার বাজারকে নৈতিক জায়গায় অ্যাড্রেস করা হয়েছে। বাজারের মূল বিষয়টা ছিল আইপিওর মান, আইপিওর কোয়ালিটি, আইপিওর গভীরতা, আইপিওর উদ্যোক্তাদের স্বচ্ছতা, উদ্যোক্তাদের সততা, এই কোনো বিষয় কিন্তু এখানে কোনো শৃঙ্খলা ছিল না, অ্যাড্রেস করেছেন। এবং আইপিওর বাজারে আসতে গেলে কত সময় লাগবে, ইস্যু ম্যানেজার কারা, আইপিও জমা দেওয়ার পর দীর্ঘসূত্রিতা, নানা বিষয় ছিল। মানে বাজারে একটা আইপিও একটা যন্ত্রণার বিষয়, উদ্যোক্তারা এখানে আসতে চান না, উদ্যোক্তারা বাজার সম্পর্কে মুখ ফিরিয়ে নিয়েছেন, এই সবগুলো বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সব মিলিয়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ভিত মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের পুশিন চেষ্টার শিকার 9 জন 28 ঘণ্টা ধরে সীমান্তে অবস্থান করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজিবি জানায়, রবিবার সকাল 6:30টায় 9 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা তা করতে পারেনি। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।